অধ্যায় সাউন্ড দ্য মিডিয়াম। একজন সত্যিকারের মিডিয়াম। ক্লেন মনে মনে কথাটা আওড়াল, আর কিছু বলল না। সে ডান স্মিথের পেছন পেছন গাড়ি থেকে নামল। টিনজেনে ওয়েলসের বাড়িটা ছিল বাগান ঘেরা একটা সুন্দর আলাদা বাংলো। গেটের বাইরের রাস্তাটা এতই চওড়া যে একসাথে 4টে ঘোড়ার গাড়ি অনায়াসেই পাশাপাশি চলতে পারবে। রাস্তার দুপাশে প্রতি 50 মিটার অন্তর বসানো আছে ল্যাম্পপোস্ট। এগুলো ক্লেনের আগের জীবনের দেখা ল্যাম্পপোস্টের মতো নয়। এগুলো গ্যাসের বাতি। বাতিগুলোর উচ্চতা একজন প্রাপ্তবয়স্ক মানুষের সমান, যাতে সহজে আলো জ্বালানো যায়। কালো ধাতব কাঠামোর ভেতরে কাঁচ বসানো বাতিগুলো দেখতে অনেকটা ধ্রুপদী লণ্ঠনের মতো। গোধূলির আলো আর বাতির হলদেটে আভা মিলেমিশে এক অদ্ভুত মায়াবী পরিবেশ তৈরি করেছে। অন্ধকার আর আলো সেখানে যেন পাশাপাশি বাস করছে। সূর্যাস্তের শেষ রশ্মিমাখা পথ ধরে ক্লেন আর ডান স্মিথ আধখোলা গেট দিয়ে ওয়েলসের ভাড়া করা বাড়িতে ঢুকল। প্রধান ফটকের সামনেই সিমেন্টের বাঁধানো রাস্তা, যা সরাসরি দোতলা বাংলোটার দিকে চলে গেছে। রাস্তাটা বেশ চওড়া। বাম দিকে একটা বাগান আর ডান দিকে সবুজ ঘাস ছাঁটা লন। ফুলের হালকা মিষ্টি সুবাস আর সতেজ ঘাসের ঘ্রাণ মনটাকে মুহূর্তেই শান্ত করে দেয়। কিন্তু ভেতরে পা রাখতেই ক্লেনের শরীরটা আচমকা শিউরে উঠল। সে এদিক ওদিক তাকাল। তার মনে হল বাগানে, ঘাসের ওপর, ছাদের কার্নিশে, দোলনার পেছনে কিংবা কোনো অন্ধকার কোণে অসংখ্য চোখ তাকে লক্ষ্য করছে। সেখানে নির্ঘাত কেউ নেই, তবুও ক্লেনের মনে হল সে যেন কোনো জনাকীর্ণ রাস্তায় দাঁড়িয়ে আছে। এই অদ্ভুত অনুভূতিতে সে কুঁকড়ে গেল। শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল তার। কিছু একটা ঝামেলা আছে। সে ডানের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল। ডানের অভিব্যক্তিতে কোনো পরিবর্তন হল না। সে শান্তভাবে পাশেই হাঁটছিল। জবাব দিল, ওদের পাত্তা দিও না। যেহেতু একজন নাইট হক স্বয়ং এক কথা বলছেন, ক্লেন নিজের ভয়টা চেপে রাখার চেষ্টা করল। কেউ তাকে অনুসরণ করছে, আড়ি পেতে দেখছে। এই গা ছমছমে অনুভূতি নিয়েই সে ধাপে ধাপে বাংলোর মূল দরজায় এসে পৌঁছাল। এভাবে বেশিক্ষণ চললে আমি নির্ঘাত পাগল হয়ে যাব। ডান যখন দরজায় টোকা দেওয়ার জন্য হাত বাড়াল, ক্লেন চট করে পেছনে ফিরে তাকাল। বাতাসে ফুলগুলো দুলছে, কিন্তু কোথাও কোনো মানুষ নেই। ভেতরে আসুন ভদ্রমহোদয়গণ। ভেতর থেকে একটা অশরীরী কণ্ঠস্বর ভেসে এল। ডান দরজার নব ঘুরিয়ে ভেতরে ঢুকল। সোফায় বসা এক মহিলার দিকে তাকিয়ে বলল, ডেলি, কোনো ফল পাওয়া গেল? বসার ঘরের ঝাড়বাতিটা নেভানো ছিল। দুটো চামড়ার সোফা, একটা মার্বেল পাথরের কফি টেবিলকে ঘিরে রাখা। টেবিলের ওপর একটা মোমবাতি জ্বলছে, কিন্তু তার শিখা থেকে নীলচে আভা বের হচ্ছে। সেই বিচিত্র আলোয় বসার ঘর, ডাইনিং রুম আর রান্নাঘর এক ভৌতিক রূপ ধারণ করেছে। সোফার ঠিক মাঝখানে বসেছিলেন এক ভদ্রমহিলা। গায়ে তার হুডওয়ালা কালো আলখাল্লা, চোখে নীল আইশ্যাডো আর গালে নীল ব্লাশ। কবজিতে একটা রূপোর ব্রেসলেট, তাতে সাদা স্ফটিকের পেন্ডুল্যান্ড ঝুলছে। প্রথম দেখাতেই ক্লেনের এক অদ্ভুত অনুভূতি হল। সে ঠিক যেন একজন সত্যিকারের মিডিয়ামের মতোই পোশাক পরে বসে আছে। সে কি নিজেকে কোনো বিশেষ ছাঁচে তৈরি করছে? ডেলি, সেই রহস্যময় সুন্দরী মিডিয়াম, তার উজ্জ্বল পান্না সবুজ চোখে ক্লেনকে একবার দেখে নিলেন। তারপর ডান স্মিথের দিকে তাকিয়ে বললেন, আসল আত্মাগুলো সব উধাও হয়ে গেছে। ওয়েলচ আর নায়ার আত্মাও নেই। এখন এই আশেপাশে যারা ঘুরঘুর করছে, ওই ছোট ছোট দুষ্টুগুলো আসলে কিছুই জানে না। আত্মা? স্পিরিট মিডিয়াম? তাহলে একটু আগে যারা তাকে অদৃশ্য চোখে দেখছিল, তারা সবাই আত্মা ছিল। এতগুলো। ক্লেন তার হ্যাটটা খুলে বুকের কাছে ধরল। সামান্য ঝুঁকে অভিবাদন জানিয়ে বলল, শুভ সন্ধ্যা, ম্যাডাম। ডান স্মিথ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ব্যাপারটা বেশ জটিল হয়ে গেল। ডেলি, এ হলো ক্লেন মোরেত্তি। দেখো তো ওর ভেতর থেকে কিছু বের করা যায় কিনা। মিডিয়াম ডেলির সাথে সাথে ক্লেনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। একটা আরামকেদারা দেখিয়ে বললেন, দয়া করে বসুন। ধন্যবাদ। ক্লেন মাথা নেড়ে কয়েক পা এগিয়ে বাধ্য ছেলের মতো বসে পড়ল। তার হৃৎপিণ্ড প্রচণ্ড গতিতে লাফাচ্ছে। আমি বাঁচব কিনা, এই বিপদ থেকে উদ্ধার পাব কিনা, নাকি আমার সব গোপন কথা ফাঁস হয়ে যাবে, সবই নির্ভর করছে এখন কি হয় তার উপর। সবচেয়ে অসহায় ব্যাপার হল, তার কাছে নিজেকে রক্ষা করার কোনো অস্ত্র নেই। সে শুধু মনে মনে প্রার্থনা করছিল যেন তার ভেতরের কোনো বিশেষ ক্ষমতা তাকে রক্ষা করে। ডান বসল ক্লেনের উল্টো দিকের সোফাটায়। ডেলি তার কোমরের থলে থেকে বুড়ো আঙুলের মাপের দুটো কাঁচের শিশি বের করলেন। তার সবুজ চোখ দুটো ক্লেনের দিকে তাকিয়ে যেন হাসছে। তিনি বললেন, আমার একটু সাহায্যের প্রয়োজন হবে। মনে রেখো, তুমি কোনো শত্রু নও, তাই আমি তোমার সাথে কঠোর হতে পারি না। তাতে তোমার কষ্ট হতে পারে, এমনকি পরে কোনো সমস্যাও হতে পারে। আমি তোমাকে কিছু সুগন্ধি দেব, যা তোমাকে খুব আরাম দেবে। তুমি ধীরে ধীরে হালকা বোধ করবে আর সেই অনুভূতির গভীরে ডুবে যেতে পারবে। কথাগুলো কেমন জানি শোনাচ্ছে। ক্লেন অবাক হয়ে হাঁ করে তাকিয়ে রইল। উল্টো দিকে বসা ডান হেসে বলল, ভয় পেও না। আমরা চার্চ অফ স্টর্মসের লোকদের মতো অত কড়া নই। এখানে মেয়েরাও পুরুষদের সাথে একটু আধটু মজা করতে পারে। এটা তোমার বোঝার কথা।
তোমার মা দেবীর একনিষ্ঠ ভক্ত ছিলেন। তুমি আর তোমার ভাই চার্চের সানডে স্কুলে যেতে। আমি বুঝি, তবে আমি ভাবিনি যে উনি এতটাও। ক্লেন হাত নেড়ে বোঝানোর চেষ্টা করল, কিন্তু সঠিক শব্দটা খুঁজে পাচ্ছিল না। তার মুখে প্রায় ঝানু খেলোয়াড় শব্দটা চলে এসেছিল। ডান একটু হেসে বলল, চিন্তা করো না, ডেলি আসলে সবার সাথে এমন করে না। সে শুধু তোমাকে শান্ত করার জন্য এই পদ্ধতি বেছে নিয়েছে। সত্যি বলতে, ও জীবন্ত পুরুষের চেয়ে মৃতদেহ বেশি পছন্দ করে। তুমি তো আমাকে বিকৃতমনা বানিয়ে দিচ্ছ। ডেলি হেসে বললেন। তিনি একটা শিশি খুললেন এবং নীল আগুনের শিখার ওপর কয়েক ফোঁটা তরল ঢেলে দিলেন। নাইট ভ্যানিলা, স্ল্যাম্বার ফ্লাওয়ার আর ক্যামোমাইল সব মিশিয়ে এই নির্যাসটা তৈরি করা হয়েছে। আমি এর নাম দিয়েছি আমান্থা। হার্মিজ ভাষায় এর অর্থ হল প্রশান্তি। এর ঘ্রাণটা সত্যিই চমৎকার। কথায় কথায় মোমবাতির শিখাটা কেঁপে উঠল। সুগন্ধি নির্যাস ও বাষ্পীভূত হয়ে ঘরটা ভরে গেল। খুবই চমৎকার একটা ঘ্রাণ ক্লেনের নাকে এল। তার স্নায়ুর চাপ মুহূর্তেই উধাও হয়ে গেল। সে নিমিষেই শান্ত হয়ে গেল, যেন এক নিঝুম নিস্তব্ধ রাতের অন্ধকারের দিকে তাকিয়ে আছে। এই শিশিটার নাম আই অব দ্য স্পিরিট। ড্রাগো আর পপলার গাছের ছাল আর পাতা 7 দিন রোদে শুকিয়ে 3 বার ফুটিয়ে এটা বানানো হয়েছে। তারপর সেটা ল্যান্টি ওয়াইনে ডুবিয়ে রাখা হয়েছিল। অবশ্যই সাথে অনেকগুলো মন্ত্রও ছিল। ডেলি যখন বর্ণনা দিচ্ছিলেন, সেই অ্যাম্বার রঙের তরলটি নীল আগুনের শিখায় ঢেলে দিলেন। ওয়াইনের সেই অশরীরী ঘ্রাণ নাকে আসতেই ক্লেন দেখল মোমবাতির শিখাটা পাগলের মতো নাচছে। ডেলির নীল আইশ্যাডো আর ব্লাশ অদ্ভুতভাবে উজ্জ্বল হয়ে উঠল। ক্লেন যেন সবকিছু জোড়ায় জোড়ায় দেখতে শুরু করল। এটা মিডিয়ামশিপের জন্য অনেক বড় সাহায্যকারী। ডেলি অনর্গল কথা বলে যাচ্ছিলেন। ক্লেনের মনে হল ডেলির কণ্ঠস্বর চারপাশ থেকে প্রতিধ্বনিত হচ্ছে। বিভ্রান্ত ক্লেন আশেপাশে তাকাল। দেখল সবকিছু দুলছে আর ঝাপসা হয়ে যাচ্ছে। তার মনে হল সে যেন কুয়াশার স্তরে স্তরে ঢাকা পড়ে গেছে। তার শরীরটাও দুলছে, যেন সে বাতাসে ভাসছে। রঙগুলো অদ্ভুতভাবে বদলে গেল। লাল রং আরও লাল, নীল আরও গাঢ়, নীল আর কালো রং আরও কুচকুচে মনে হতে লাগল। সবকিছুই যেন স্বপ্নের মতো মায়াবী। চারপাশ থেকে অস্পষ্ট ফিসফিসানি ভেসে আসছে, যেন হাজার হাজার অদৃশ্য মানুষ নিজেদের মধ্যে তর্ক করছে। এটা তো আমার সেই ভাগ্য পরিবর্তনের আচারের মতোই লাগছে, কিন্তু মাথা ফেটে যাওয়ার মতো সেই পাগলামিটা নেই। ক্লেন চারদিকে তাকিয়ে ভাবল। এই মুহূর্তে তার দৃষ্টি আটকে গেল একজোড়া স্বচ্ছ পান্না সবুজ চোখের ওপর। ঝাপসা একটা সোফার ওপর কালো আলখাল্লা পরে ডেলি বসে আছেন। অদ্ভুত ব্যাপার হল, ডেলির দৃষ্টি ক্লেনের মাথার ঠিক তালুর ওপর স্থির হয়ে আছে। তিনি হাসলেন এবং খুব কোমল স্বরে বললেন, আমার পরিচয়টা ঠিকভাবে দিয়ে নি। আমি স্পিরিট মিডিয়াম ডেলি। আমি এখনও যুক্তি দিয়ে চিন্তা করতে পারছি, ঠিক যেমনটা সেই আচারের সময় হয়েছিল। ক্লেনের মাথায় চিন্তাটা খেলে গেল। সে ইচ্ছা করেই আচ্ছন্ন হওয়ার ভান করল এবং অস্পষ্ট স্বরে বলল, হ্যালো। মানুষের মনস্তাত্ত্বিক জগৎটা অনেক বিশাল। মনের গহীনে অনেক রহস্য লুকিয়ে থাকে। সমুদ্রের দিকে তাকাও, আমরা যা দেখি তা কেবল ওপরের ভাগ, কিন্তু বাস্তবে সমুদ্রের গভীরে আরও অনেক কিছু আছে যা দেখা যায় না। দ্বীপগুলো ছাড়াও আছে বিশাল সাগর, আর আছে অসীম আকাশ, যা আধ্যাত্মিক জগতের প্রতীক। তুমি হলে তোমার শরীরের আত্মা। তুমি কেবল ওপরের দ্বীপগুলো সম্পর্কেই জানো না, সমুদ্রের নিচে কি লুকিয়ে আছে তাও জানো। যা কিছু ঘটে তার কিছু না কিছু চিহ্ন রয়ে যায়। ওপরের স্মৃতি হয়তো মুছে যেতে পারে, কিন্তু সমুদ্রের তলদেশে তার একটা প্রতিচ্ছবি ঠিকই রয়ে যায়। ডেলি ক্লেনকে সম্মোহিত করার মতো করে অনর্গল বলে যাচ্ছিলেন। ক্লেনের মনে হল তার আত্মাটা যেন একটা সমুদ্রের মতো উন্মুক্ত হয়ে গেছে, কেবল খোঁজার অপেক্ষায়। ক্লেন ধৈর্য ধরে সব দেখছিল। মাঝে মধ্যে সে যেন সেই সমুদ্রকে একটু নাড়া দিচ্ছিল। তারপর খুব হালকা গলায় জবাব দিল, না, আমার মনে নেই। আমি সব ভুলে গেছি। সে ঠিক যতটা প্রয়োজন ততটাই কষ্টের ভান করল। ডেলি তাকে আবারও পথ দেখানোর চেষ্টা করলেন, কিন্তু পুরোপুরি সচেতন ক্লেন তাতে একটুও প্রভাবিত হল না। ঠিক আছে, আমরা এখানেই শেষ করছি। তুমি এবার ফিরে আসতে পারো। ফিরে এসো, ফিরে এসো। সেই অশরীরী কণ্ঠস্বরটা কিছুক্ষণ প্রতিধ্বনিত হয়ে মিলিয়ে গেল। ডেলিও অদৃশ্য হয়ে গেলেন। বাতাস আর ছায়া শান্ত হতে শুরু করল। ওয়াইনের সেই সূক্ষ্ম ঘ্রাণটা আবার স্পষ্ট হয়ে উঠল। রঙগুলো আবার স্বাভাবিক হয়ে গেল। ঝাপসা অনুভূতিটাও আর নেই। ক্লেনের শরীরটা একবার কেঁপে উঠল এবং সে নিজের ভারসাম্য ফিরে পেল। সে চোখ খুলল। তার মনেই নেই সে কখন চোখ বন্ধ করেছিল। দেখল সেই নীল শিখার মোমবাতিটা এখনও তার সামনে জ্বলছে। ডান স্মিথ শান্তভাবে সোফায় বসে আছেন। ডেলিও তার কালো হুডওয়ালা পোশাকে আগের মতোই বসে আছেন। তুমি কেন সেই শয়তান পাগলদের দল, সাইকোলজি অ্যালকেমিস্টদের তত্ত্ব ব্যবহার করলে? ডান ভ্রু কুঁচকে ডেলির দিকে তাকাল। ডেলি শান্তভাবে শিশি দুটো গুছিয়ে রেখে বললেন, আমার মনে হয় ওদের তত্ত্বটা বেশ নির্ভুল। অন্তত আমি যেসব জিনিসের সংস্পর্শে আসি তার সাথে এটা মিলে যায়। ডানের উত্তরের অপেক্ষা না করেই
ডেলি কাঁধ ঝাঁকিয়ে বললেন, এই ছেলেটা বেশ ধুরন্ধর, ওর ভেতরে কোনো চিহ্নই অবশিষ্ট নেই। কথাটা শুনে ক্লেন মনে মনে বিশাল একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে একটু ভান করে জিজ্ঞেস করল, ওহ, শেষ হয়ে গেল? কি হয়েছিল? মনে হলো আমি ছোট্ট একটা ঘুম দিলাম। আমি কি উতরে গেলাম? যাক বাবা, ভাগ্য ভালো যে আগে থেকে একবার রিহার্সাল করা ছিল। ওটা ওভাবেই ধরে নাও। ডান তাকে থামিয়ে ডেলির দিকে তাকাল। তুমি কি ওয়েলচ আর নায়ার শরীর পরীক্ষা করে দেখেছ? মৃতদেহরা তোমার কল্পনার চেয়েও অনেক বেশি কথা বলতে পারে। দুঃখজনক ব্যাপার হল, ওয়েলচ আর নায়া সত্যিই আত্মহত্যা করেছে। সুতরাং যে শক্তি তাদের এটা করতে বাধ্য করেছে তা সত্যিই ভয়াবহ। কোনো চিহ্নই বাকি নেই। ডেলি উঠে দাঁড়ালেন এবং মোমবাতির দিকে ইশারা করলেন। আমার একটু বিশ্রাম দরকার। নীল আলোটা নিভে গেল। মুহূর্তেই ঘরটা গোধূলির লালচে আভায় ভরে উঠল। অভিনন্দন, তুমি এখন বাড়ি যেতে পারো। তবে মনে রেখো, তোমার পরিবারের কাছে এই ঘটনার কথা ভুলেও ফাঁস করবে না। তোমাকে কথা দিতে হবে। বাংলোর দরজার দিকে যেতে যেতে ডান কথাগুলো বলল। ক্লেন অবাক হয়ে জিজ্ঞেস করল, অভিশাপ বা শয়তান আত্মার কোনো চিহ্ন আছে কি না তা পরীক্ষা করার দরকার নেই? ডেলি যেহেতু কিছু বলেনি, তার মানে সেটার আর দরকার নেই। ডান সংক্ষেপে উত্তর দিল। ক্লেন শান্ত হল। আগের দুশ্চিন্তার কথা মাথায় আসতেই সে তড়িঘড়ি করে জিজ্ঞেস করল, আমি কিভাবে নিশ্চিত হব যে আমি এখন থেকে বিপদমুক্ত? চিন্তা করো না। ডান ঠোঁট বাঁকিয়ে বলল, আগের সব ঘটনার পরিসংখ্যান অনুযায়ী ৮০% বেঁচে যাওয়া মানুষের পরে আর কোনো ভয়ঙ্কর সমস্যা হয় না। আমি যতটুকু জানি মোটামুটি এরকমই। তাহলে বাকি ১/৫ কপালে তো খারাপ কিছু ঘটতে পারে। ক্লেন নিজের ভাগ্য নিয়ে খুব একটা ভরসা পাচ্ছিল না। তাহলে তুমি আমাদের সাথে বেসামরিক কর্মচারী হিসেবে যোগ দেওয়ার কথা ভাবতে পারো। এভাবে যদি কোনো লক্ষণ দেখাও দেয়, আমরা সময়মতো তা ধরতে পারব। ডান ক্যাজুয়ালি বলল এবং ঘোড়ার গাড়ির দিকে এগিয়ে গেল। অথবা স্রেফ একজন বিয়ন্ডার হয়ে যাও। সত্যি বলতে, আমরা তো আর আয়া নই যে সারাদিন তোমাকে পাহারা দেব, এমনকি তুমি কোন মেয়ের সাথে কি করছো সেটাও দেখব। আমি কি হতে পারব? ক্লেন অবাক হয়ে জিজ্ঞেস করল। অবশ্যই সে খুব একটা আশা করেনি। নাইট হকদের অংশ হওয়া কি এতই সহজ? আর সেই বিয়ান্ডারদের শক্তি পাওয়া? ওটা তো চারটিখানি কথা নয়। ডান থামল। মাথা ঘুরিয়ে ক্লেনের দিকে তাকাল। পারবে না এমন নয়। ওটা নির্ভর করছে। ডানের কথা শুনে ক্লেন থতমত খেয়ে গেল। সে গাড়ির পাশে দাঁড়িয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে বলল, সত্যি? ঠাট্টা করছেন না তো? বিয়ন্ডার হওয়া কি এতই সহজ? ডান একটু হাসল। তার ধূসর চোখ দুটো ঘোড়ার গাড়ির ছায়ায় ঢাকা পড়ে গেল। তুমি আমাকে বিশ্বাস করছো না, তাই না? আসলে নাইট হক হলে তোমাকে অনেক কিছু হারাতে হবে। যেমন ধরো স্বাধীনতা। আমরা যদি এখন এসব নিয়ে কথা নাও বলি, তবে আরও একটা সমস্যা আছে। প্রথমত, তুমি কোনো পাদ্রী নও, এমনকি দেবীর একনিষ্ঠ ভক্তও নও। তুমি যা খুশি বেছে নিতে পারবে না। আর দ্বিতীয়ত, ডান হাতল ধরে গাড়ির ভেতরে ঢুকল। তারপর বলতে শুরু করল, আমাদের মতো দলগুলোকে প্রতি বছর যেসব কেস সামলাতে হয় তার ১/৪ হল সেই বিয়ন্ডারদের নিয়ে যারা নিজেদের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। ১/৪ বিয়ন্ডার যারা নিয়ন্ত্রণ হারিয়েছে। ক্লেন স্তব্ধ হয়ে গেল। ঠিক তখনই ডান সামান্য ঘুরল। তার গভীর ধূসর চোখে হাসির লেশ মাত্র নেই। সে ধীর গলায় বলল, আর সেই ১/৪ ঘটনার মধ্যে একটা বড় অংশই হল আমাদের নিজেদের দলের সদস্য।